আজকে বহুদিন পর আমরা আসছি ইকোনমিক রিসার্চ গ্রুপের থেকে। একসময় চলছিল শনির আড্ডা বলে, সেই শনির আড্ডাগুলো মূলত রেডিওর মাধ্যমে প্রচার হতো। সেটাকে পডকাস্টে নেওয়ার চেষ্টায় এনাম শুরু করেছিল একে এনামুল হক অধ্যাপক, স্পেস ইউনিভার্সিটি। এখন আমাদের দিক থেকে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে বিভিন্ন বিষয়ের উপরে নিজেদের ভিতরে আলাপ আলোচনাগুলো জনসমক্ষে তুলে ধরার জন্য। এবং আজকে আমার সাথে আমি সাজ্জাদ জহির ইকোনমিক রিসার্চ গ্রুপ থেকে, আর অতনু রব্বানী অধ্যাপনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এবং আমাদের ইকোনমিক রিসার্চ গ্রুপের সাথেও একজন সক্রিয় সদস্য। আজকের আলোচ্য বিষয় কিন্তু তথ্য উপাত্ত সংগ্রহের যে পদ্ধতিগত পরিবর্তন, প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে সেই বিষয়টার উপরে মূলত আলোকপাত। আমি কিছুটা, যেহেতু বয়সের দিক থেকে ঐতিহাসিক এবং গবেষণার সাথে অনেক দিনের সম্পর্ক, কিছু রিকল করে আমি অতনুর হাতে তুলে দিব। আমার মনে পড়ে, এবং তখন আমরা কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই পর্যায়ে বিআইডিএস একমাত্র অর্থনীতির গবেষণার সাথে জড়িত প্রতিষ্ঠান, যার একটা দীর্ঘ ইতিহাস পাকিস্তান আমল থেকে ছিল। সেই প্রতিষ্ঠানে কিন্তু মাঠ পর্যায়ের গবেষণাটা কিন্তু তখনও ধিকৃত হতো। মানে মূলত বস্টন গ্রুপ যেটা আমরা বলি 60-এর দশকের শেষের দিকে, সেই সময় কিন্তু তারা মূলত ডেস্ক রিসার্চের বেশি বিশ্বাসী ছিল, কারণ তাদের জন্য মাঠ পর্যায়ে যে তথ্য সংগ্রহের বিষয়গুলো ছিল না। অর্থাৎ সরকারি বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো পরিবেশন করা হতো, সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করেই এক একটা বিষয়ে এনগেজড হতো তখনকার দিনের গবেষকরা। প্রথম বড় আকারে আসলো দারিদ্র্যের উপরে গবেষণা করতে গিয়ে 73-74-এর দিক থেকে বিশ্ব ব্যাংকের মূল উদ্যোগে একটা প্রকল্পে রশিদ ফারুকী সাহেব বলেছিলেন। সেই সময় থেকে কিন্তু যাত্রা শুরু মাঠ পর্যায়ের গবেষণা। এবং সে সময় আমার মনে পড়ে, পরবর্তীতে আমি 70 দশকের শেষের দিক থেকে ছাত্র অবস্থাতে কিছুটা যোগাযোগ হয়। সে সময় মনে পড়ে যে দুটা ভাগ ছিল। কিছু কিছু লোক, যেমন ডক্টর মাহবুব হোসেন ছিলেন, তারা খুব মাঠ পর্যায়ে, এবং সেইটা মাঠ পর্যায়ে হচ্ছে একটা কোশ্চেনিয়ার নিয়ে যাওয়া। এমনকি আমি আমার সেই সময় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে মাঠ পর্যায়ে যখন গিয়েছি, একটা কোশ্চেনিয়ার নিয়ে ডিটেইল বসে দীর্ঘ সময় নিয়ে তাঁতের উপরে, তাঁত ব্যবসায়ীদের উপরে, অথবা কতটুকু উৎপাদন হচ্ছে, সবকিছু তথ্যগুলো নিয়ে এসে তার প্রক্রিয়ারও একটা অদ্ভুত সিস্টেম ছিল। সেই সময় কিছুটা কার্ড পাঞ্চ করে সেই কার্ডগুলোকে নিয়ে যেত, ডক্টর মনোহর হোসেন ছিলেন বা অন্য কেউ, ব্যাংককে নিয়ে যেত, সেগুলোকে প্রসেস করে এনে তারপরে সেটাকে খুব ছোট একটা জিনিসের জন্য বিরাট একটা আয়োজন। আজকে সেগুলা সবই হাস্যকর মনে হয় যখন পিছনের দিকে তাকায়। তা প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে যে পরিবর্তন হয়েছে, শুধু প্রযুক্তি না, প্রযুক্তির সাথে সাথে যে প্রাতিষ্ঠানিক এনগেজমেন্ট, এই যে আমরা ট্রান্সফার পেমেন্টে গিয়েছি, আমরা ই গভর্নেন্সের নামে অনেক কিছু ঘটছে, অনলাইনে অনেক কিছু চলছে, এগুলো প্রতিনিয়ত তথ্য সৃষ্টি করছে। সুতরাং তথ্য সংগ্রহ এবং সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করার দিক থেকে অনেক কিছু পরিবর্তন ঘটছে। নতুন প্রজন্মের গবেষণার সাথে যুক্ত অতনু এ ব্যাপারে হয়তো আরো সুনির্দিষ্টভাবে আলোকপাত করে আমরা আজকের আলোচনায় বুঝতে চাইব যে কি ধরনের পরিবর্তনগুলো ঘটছে তথ্যপত্র সংগ্রহের ক্ষেত্রে, এর বিশ্লেষণ কাঠামোতে কোনো প্রয়োজন আছে কিনা পরিবর্তনের, এবং পরবর্তীতে ফিরে আসবো সেটার ওভারঅল ইমপ্লিকেশনস বোথ অর্থনীতি এবং গবেষণা পদ্ধতি শিক্ষাঙ্গনে কতটুকু তার পরিবর্তন বা ইমপ্লিকেশনস আছে। অতনু, তোমার হাতে আমি খোলা মাঠ। আপনি ধন্যবাদ সাজ্জাদ ভাই। আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু কনভারসেশন, হয়তো ঘন্টাখানেক আমরা চালাবো। আপনি দুটো কথা বলেছেন, ওটা আমি একটু হাইলাইট করি। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিবর্তন, প্রতিষ্ঠানের নতুন প্রতিষ্ঠান আসা। আমার মনে হয় যে আমাদের আলোচনায় আগামী 1 ঘন্টা এটা কয়েকবার আসবে, আমি আশা করব। আর 2 নম্বর হচ্ছে প্রযুক্তির বিষয়টা। সেটা আসলে দুটো ইমপ্লিকেশন আছে। একটা ইমপ্লিকেশন হচ্ছে কি তথ্য তৈরি, আপনি যেটা আভাস দিয়েছেন যে আমরা যদি
সিম্পল ক্যাশ ট্রান্সফারের কথা যদি ভাবি যে এখন মানুষ বিকাশ করছে, তো অনেক জায়গা থেকে আসলে অর্থনীতির গবেষণার দিক থেকে গুরুত্ব পাবে বা আমরা সেটা নিয়ে কিছু কাজ করতে পারবো এবং অর্থনীতির প্রশ্নের উত্তর দিতে পারবো, এরকম ডেটা আসলে বিভিন্নভাবে তৈরি হচ্ছে অলমোস্ট বাই ডিজাইন, রাইট? তো সেটার একটা। আর ২ নম্বর একটা জিনিস মনে হয় মাথায় রাখা দরকার, যেটা আপনি একটা চমৎকার একটা বলেছেন যে ওই যে কার্ড পাঞ্চ করার ব্যাপার, সেটা এখন যেমন এই যে বিশাল তথ্য যেগুলো আসছে, আমাদের সুযোগ বেড়েছে, সেগুলো নিয়ে প্রসেস করার যে ক্ষমতা সেটাও আমাদের অনেক বেড়ে গেছে, রাইট? সেটারও আবার দুটো দিক আছে। একটা হচ্ছে কি কম্পিউটিং পাওয়ার। এখন আমাদের যেকোনো একটা ল্যাপটপও আসলে তো অনেক বেশি শক্তিশালী, অনেক টাইপের ডেটা নিয়ে প্রসেস করতে পারে। আর ২ নম্বর হচ্ছে গিয়ে যে আমরা যেটাকে বলি যে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার। সেটাও অনেক আমার মনে হয় যে আ আ অনেক বেশি গণতন্ত্রায়ন হয়েছে, যে অনেক মানুষ এখন এটাতে অ্যাক্সেস পায় এবং সেটা নিয়ে কাজ করে। আমার যদি অবশ্যই আ তুলনীয় নয়, কিন্তু ৯০ এর দশকের শেষে যখন আমি অর্থনীতির ছাত্র ছিলাম, তখন আ কারো কাছে একটা সফটওয়্যার থাকা মানে একটা বিরাট একটা অলমোস্ট আমাদের ভাষায় বললে একটা ইকোনমিক রেন্টের একটা সুযোগ করে দেওয়া, তাই না? আমার মনে আছে, মনে হয় বছর ১০ আগে আপনি আমি এটা নিয়ে কথাও বলেছিলাম আরকি। হুম। তো এগুলো আমার ধারণা যে অনেক কিছু। এগুলো আমরা আবার ফেরত আসবো আরকি। এগুলো প্রত্যেকটা আলাদা, আলাদা করে কথা বলব। কিন্তু আমার মনে হয় যে মোটা দাগে এই জিনিসগুলো আপনি যেহেতু ওগুলো এই পয়েন্ট গুলো অলরেডি বলেছেন, এই সেটা আমার মনে হয় যে আমি আবার একটু আ রিইটারেট করলাম আরকি। কিন্তু আমার যেখান থেকে শুরু করলে আমার মনে হয় যে ভালো হতে পারে, সেটা হচ্ছে গিয়ে যে ১৯৮০ থেকে ২০১৫ সালের আ বেশ কিছু ডেটা নিয়ে বেশ কিছু সুন্দর কাজ আছে আরকি। যেমন তার মধ্যে একটা প্রধান যে জিনিস যারা কাজগুলো করেছে, তারা খেয়াল করে দেখিয়েছে যে অর্থনীতির এই যে বিষয়টা, এটা আগের থেকে অনেক বেশি এম্পিরিক্যাল হয়ে গেছে। কিছু, কিছু সাব-ডিসিপ্লিন ছিল, যেমন লেবার ইকোনমিক্স বা আপনার ডেভেলপমেন্ট ইকোনমিক্স। এটা ৮০ র দশকের শুরুতেও অনেক বেশি এম্পিরিক্যাল ছিল। কিন্তু এটা আরো বেশি এম্পিরিক্যাল হয়েছে। বা এম্পিরিক্যাল হয়ে গেছে মানে হচ্ছে গিয়ে, যদি আমরা টপ জার্নালের পাবলিকেশন দেখি যেগুলো এম্পিরিক্যাল পেপার, সেটার পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে আরকি। এবং শুধু যে বেড়েছে তা না, আমরা যদি সাইটেশন বা কাইন্ড অফ সাম ক্রুড মেজার অফ কোয়ালিটি দিয়ে যদি আমরা ওয়েট করি, তাহলে এম্পিরিক্যাল পেপার অনেক বেশি এখন সাইটেড হয় আগের থেকে। সুতরাং এটার গুরুত্ব, মানে অর্থনীতি বিষয়ে যারা আ আ কাজ করছে তারা এটাকে আরো গুরুত্বের সাথে নিচ্ছে। অন্যান্য অনেক ডিসিপ্লিন আছে যেগুলো হয়তো কম্পারেটিভলি কম ছিল লেবার এবং ডেভেলপমেন্ট এর তুলনায়। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল ট্রেড, একটা যেখানে অনেক বেশি ৮০ দশকে শুরুর দিকে অনেক বেশি থিওরিটিক্যাল ছিল, সেগুলো অনেক বেশি এখন এম্পিরিক্যাল ডেটা নির্ভর হয়ে গেছে। হুম। তো এটা আমার মনে হয় যে, যে কারণে বলছি যে আমার মনে হয় যে এই আলোচনাটা, আমরা যে তথ্য পাওয়া, ডেটা পাওয়া, সেটা নিয়ে আমরা কিভাবে প্রশ্নের উত্তর দিব, আমার মনে হয় যে এটা আমার মনে হয় একটা ব্রড একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা রাখতে পারি। যে তথ্যের ব্যবহার এবং তথ্য ব্যবহার করে অর্থনীতির গবেষণা করা, এটা এটা অনেক বেশি এখন পপুলার। অনেক তোমার বেশি এখন পরবর্তী হচ্ছে। ধাপে যাওয়ার আগে অতনু, আমি জাস্ট একটা কথা মনে পড়লো যে যখন তুমি এম্পিরিক্যাল কথাটা বললে, আমার মনে আছে আমি যখন তখন পিএইচডি করছি টরন্টোতে, ওই সময় আমাকে আমার এক প্রফেসর ছিলেন মাইক পিটার্স। তা প্রশ্নটা ছিল যে আসলে অর্থনীতির বিভাজন সেই সময় কটাতে করা হয় নর্মালি। ওই যে ৮০ দশক বললে, যেহেতু ওই সময় যেহেতু হল বলে ইকোনমেট্রিশিয়ান ছিল যে এই সকল জিনিসগুলো শুরু করেছিল একটু পাগলামো স্টাইলে, এবং অনেকে মনে করতে এমপ্রেসিস্ট, সেদিক থেকে একটা উত্তর সময় ছিল যে থিওরিটিক্যাল, অ্যাপ্লাইড ইকোনমিক্স, এম্পিরিক্যাল, এই ছিল একটা জিনিস। হুম, কিন্তু থিওরিটিক্যাল বলতে কিন্তু বলা হতো জেনারেল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিসের বেসিক অ্যাক্সিওমস গুলোকে কন্টেস্ট করে, যে সকল জিনিসগুলো চেঞ্জ করে, আচ্ছা এটা অ্যাসাম্পশন চেঞ্জ করলে জেনারেল কনক্লুশন গুলো হোল্ড করছে কি করছে না। অ্যাপ্লাইডের একটা জিনিস ছিল যেটা থিওরি থেকে আসছে, বাট দেন ইউ ডিরাইভ হাইপোথেসিস। আর এম্পিরিক্যালটা চলে যেত সেই হাইপোথেসিস গুলোকে নিয়ে টেস্ট করার ব্যাপারটাতে, যে পিওর এম্পিরিসিজম, যেটা রেহমান সোবানের ভাষায় বলতো গরু ছাগল গোনা, সেই জিনিসটা কিন্তু একসময় মাথাচাড়া দিয়ে ওঠে ৯০-এর দশকে, সে বাংলাদেশের মতো অনেক দেশেই হয়তো। আমি ধরছি যে তুমি যেটা এম্পিরিক্যাল কথাটা বললে, সেটা ইজ অ্যাপ্লাইড ইকোনমিক্স এর এক্সটেনশন ইনটু টেস্টিং আউট হাইপোথেসিস, নাকি অলসো অল্টারনেটিভলি
তথ্যগুলা, যেটা হলের অ্যাপ্রোচটার কথা তুললাম কেন, যে তথ্যগুলা সংগ্রহ করা কিন্তু সেই তথ্যের ভিতরে প্যাটার্ন খুঁজতে থাকা। আমি একটু হ্যাঁ, না, প্রশ্নটা অ্যাকচুয়ালি খুব প্রাসঙ্গিক, কারণ আমি নেক্সট যে পয়েন্টটা বলতে চাইবো সেটা আমার ধারণা খুব সুন্দর একটা সেগবে। ইকোনমিক্সে আরেকটা ঘটনা ঘটেছে গত এই সময়টা, আমরা যে ৮০ দশক থেকে ২০২০ বলছি, ২০১৫ বা ২০২০ আর কি। তো সেটা হচ্ছে গিয়ে যে আমরা তথ্যের মাধ্যমে যে শুধু হাইপোথেসিস টেস্ট করব ব্যাপারটা এরকম না, যে সিম্পল কোরিলেশন। আরেকটা জিনিস মানে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে বা গুরুত্ব পাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় কজাল ইনফারেন্স। যে আমরা দুটো যদি যদি ভ্যারিয়েবল থাকে বা দুটো যদি আমাদের আইডিয়া থাকে যে ইনকামের কারণে আসলে মানুষ কনজাম্পশন বাড়ায় কিনা আর কি, ঠিক আছে, তাহলে আমাদেরকে এটা কি আসলে আমরা কতটুকু বলতে পারবো যে ইনকাম বাড়ার কারণেই এই কনজাম্পশনটা বেড়েছে আর কি। এবং তখন মানে কজাল রিলেশনশিপে তো অনেক টাইপের ডেফিনেশন থাকে, একটা খুব স্পেসিফিক ডেফিনেশন যেমন আমরা ইকোনমিক্সরা অ্যাডপ্ট করলাম, সেটা হচ্ছে গিয়ে কাউন্টার ফ্যাকচুয়াল, যে এটার মাধ্যমে। সুতরাং টেকিং দ্য কন আউট অফ ইকোনোমেট্রিক্স একটা খুব বিখ্যাত একটা পেপারই ছিল, যে বেসিক্যালি অনেকেই বলছে যে এরকম একটা যে এক্স এর কারণে ওয়াই কজালি ঘটছে, কিন্তু অনেক সময় এটা আসলে কোরিলেশন। কিন্তু আমরা যদি আসলে এটাকে এস্টাবলিশ করতে চাই যে এক্স এর কারণেই ওয়াই ঘটছে, তাহলে আমাদেরকে আর অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। এবং সেটার কারণে কি টাইপের তথ্য আমাদের আসলে আদায় করতে হবে, আমাদেরকে কালেক্ট করতে হবে, সেটাও আসলে তখন তখন গুরুত্ব পাওয়া বা সেটার দিকে মানুষ, গবেষকরা মনোযোগী হওয়া শুরু করলো। তার সাথে সাথে আমরা সেই কন্ট্রোভার্সিটার দিকে না নিয়ে আসি, কারণ মানে একটু সে কিন্তু মনে করেন যে এক্সপেরিমেন্ট করা, ফিল্ডে এক্সপেরিমেন্ট করা, ডেভেলপমেন্ট ইকোনমিক্সে যেমন এই যে এম্পিরিক্যাল কাজের সংখ্যা বেড়ে যাওয়া এবং গুরুত্ব বেড়ে যাওয়া, তার সম্ভবত একটা একটা কারণ হচ্ছে গিয়ে যে ডেভেলপমেন্ট ইকোনমিক্স তো প্রথম মানে অনেক বেশি এই টাইপের এই যে এক্সপেরিমেন্টের ব্যাপারটা নিয়ে এসেছিল ৯০ দশকের শুরু থেকে। এখন তো অনেক বেশি ইন্টারভেনশনস কমন। গুলো ডিজাইন করার কনটেক্সট। হ্যাঁ, তো এবং এটা এখন অ্যাকচুয়ালি উল্টা দিকে গেছে। এখন এটা ডেভেলপমেন্ট থেকে আমেরিকাতে এডুকেশন এর যারা গবেষক করে বা হেলথে যারা গবেষণা করে, এটা যেমন এখন তথাকথিত উন্নত দেশে এখন এই টাইপের মেথড অনেক বেশি ব্যবহার করা শুরু হয়েছে। এটা কিন্তু শুরু হয়েছে অনেক বেশি, আমি কয়েকটা দেশ যদি আমি আইডেন্টিফাই করি, কেনিয়া, ইন্ডিয়া এবং কিছুটা ফিলিপিন, এসব দেশ। এবং এটা খুব আসলে আপনার মানুষ নির্ভর কারণ আর কি, যে কিছু মানুষ কেনিয়াতে আগ্রহী হয়েছিল এবং তারা এটাকে বেশি অ্যাডভোকেসি করেছিল আর কি। প্রতিষ্ঠানের দিক থেকে আমার মনে হয় না সাদ ভাই আপনি এ ব্যাপারে আরেকটু প্রাতিষ্ঠানিক ইতিহাসটা অনেক বেশি জানবেন, যে ইফপ্রি বা এরাও আমার ধারণা যে অনেক টাইপের তথ্য কালেকশন এবং সেটাকে ব্যবহার করে কাজ করা, এই ব্যাপারে কিছু প্রতিষ্ঠান আছে যেসব প্রতিষ্ঠানও একটা ভূমিকা রেখেছে। আমি মানে আমি ওই প্রাতিষ্ঠানিক ইতিহাসটা জানি না, কিন্তু ইফপ্রি বলার একটা কারণ হচ্ছে গিয়ে যে এই যে এক্সপেরিমেন্টে যে আপনার কি বলবো যে যে এত এত পপুলার হওয়ার আগে ইফপ্রি বেশ কিছু কাজ করেছিল, যেটাকে বলা হয় যে এটা পথিকৃৎ আর কি। মেক্সিকো বা ল্যাটিন আমেরিকাতে বেশ কিছু কাজ হয়েছিল, আমেরিকাতে একটা বড় কাজ হয়েছিল হেলথ এক্সপেরিমেন্ট নিয়ে। তো এক্সপেরিমেন্ট আবার বলি যে এক্সপেরিমেন্ট একটা একটা উদাহরণ হিসেবে ব্যবহার করছি, যে কেন তথ্যের গুরুত্ব যে এত বেড়ে যাওয়া, যে এখন আমরা আসলে তথ্য দিয়ে অনেক বেশি যে প্রশ্নগুলো উত্তর অর্থনীতিবিদরা হয়তো অনেকদিন আগে থেকে দেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল, এখন আমাদের এই ইকোনোমেট্রিক অ্যানালাইসিসের এই ব্যাপার এই 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 মেথড গুলো ডেভেলপ করেছে, তার সাথে সাথে তথ্যের এই ডিমান্ডটাও জেনারেট করেছে এবং এটা তখন ম্যাচ করে। প্রাপ্তিটাও বেড়েছে বলে হয়তো হ্যাঁ, সহজ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমরা সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডারে আরো কিছু আছে, যে ডোনারদের ভূমিকা, বেশ কিছু খুবই সম্পদশালী ডোনার আছে, আমরা নাম না হয় নাই নিলাম, যারা এই টাইপের গবেষণাকে আপনার
পপুলারাইজ করতে বা রিসোর্স মোবিলাইজ করছে। ওখানে একটা ক্লারিফিকেশনের জন্য জিজ্ঞেস করি, তুমি যখন বলছো, যখন ইফপ্রি বা অন্যান্য প্রতিষ্ঠানের যে এক্সপেরিমেন্টস গুলোর কথা উল্লেখ করলে ভারতে, যেটা প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোতে শুরু হয়েছিল, পরবর্তীতে অন্যান্য জায়গাতে বিশেষ করে হেলথের কনটেক্সটে বা এডুকেশনের কনটেক্সটে যেটা তুললে, আমাদের এখানে আমি দুটা ট্রেন্ডকে একটু আলাদা করছি। একটা হচ্ছে যে গবেষণার অঙ্গনে যারা এমপিরিক্যাল রিসার্চ করছে সেটার সাথে পলিসিকে টাইন করে এক ধরনের রিসার্চ চলছে। আর আমি যদি এখনকার কনটেক্সটে বলি যে আচ্ছা, কিছুদিন আগে যেমন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বাংলাদেশ সরকারের, তারা যেমন বিশাল তথ্য ভান্ডার তাদের কাছে এখন আছে ইন টার্মস অফ সোশ্যাল প্রোটেকশনের নামে যে টাকা পয়সা ডিসবার্সমেন্ট হচ্ছে, সেখান থেকে খুঁজে বের করা, ফোনগুলোর সাথে লিঙ্ক আপ করে যে কতগুলো ভুয়ো, কত লক্ষ ভুয়ো ফোনের আছে, এই যে জিনিসগুলো, এবং সেটাও এক ধরনের তথ্য যেটা সামহাও আমার হয় দুইটা ডিফারেন্ট জিনিস তুমি বলতে করছো। যে একটা হচ্ছে যখন তুমি ইফপ্রি জাতীয় প্রতিষ্ঠান বা অন্যান্য আমি ডোনার না বলে বলবো ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর যে সাপোর্টস গুলো থেকেছে গবেষণার ক্ষেত্রে, সেই সাপোর্টস গুলোর নেচারটা এক ধরনের থেকেছে। আর আরেকটা কিন্তু যেটা এই ডিজিটাইজ ডেটা জেনারেশন প্ল্যাটফর্ম, ডেটা অনেককে বিগ ডেটাকে নিয়ে চলছে, এই দুটা তো এক করে দেখা হচ্ছে না, দুটা আলাদা জিনিস। আমার মনে হয় তুমি প্রথম দুটো আলাদা জিনিস, দুটো কমপ্লিটলি আলাদা। দুটা আলাদা। আমি মানে আসলে আমরা এখনো তথ্যের মধ্যে ঢুকি না, কারণ আমারও আরো দু একটা জিনিস আমার কাইন্ড অফ আমার মনে হয় যে বলা যায়। আসলে মোটা দাগে যেটা এই এতক্ষণ পর্যন্ত যে আমরা আলোচনা করলাম, এটাতে আসলে আমরা আসলে কি নিতে পারি আর কি। নিতে পারি ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা নতুন টাইপের তথ্যের ব্যাপারে কোথায় পাওয়া যেতে পারে, সেটা ডিজিটাল হোক বা অন্য জায়গা থেকে হোক, এটার ব্যাপারে আমাদের আসলে আগের থেকে অনেক বেশি মনোযোগ বেড়েছে। আমরা আরো বেশি ইনোভেটিভ হওয়ার একটা চেষ্টা বেড়েছে আরকি, এবং তারপরে আমরা এখন উদাহরণ একটা একটা করে করতে পারি আরকি। যেমন কিন্তু এটাও আমি বলব যে আমাদেরকে একটু কেয়ারফুল থাকা দরকার যে এই পুরো এখন যে অভ্যাসের যে এখন যে মনোযোগের কথাটা বললাম আরকি, নতুন টাইপের তথ্য আবিষ্কারের যে একটা আগ্রহ, এটা কিন্তু আসলে অনেক কিছু কিন্তু এর আগে ঘটেছে, যেখানে খুব ইন্টারেস্টিং ডেটা সেট এর দিকে মানুষ একেবারে মানে ইনভেস্টিগেট করেছে, একেবারে আমি বলবো যে ডিটেকটিভের মতো, গোয়েন্দার মতো, মানে সুখে সুখে বের করার মতো ঘটেছে। একটা উদাহরণ দিই আপনাকে, যে যারা ইকোনমিক হিস্ট্রিতে কাজ করেছে, যে বাঙালনামা মানে আশা করি আপনি পড়েছেন আরকি, তপন রায়চৌধুরী, উনার কথা চিন্তা করে উনি এই উনার গবেষণার জন্য উনি কিন্তু খুবই মনে করেন ট্রেড ডেটা নিয়ে কাজ করেছে, এবং সেই ট্রেড ডেটা উনি আয়ত্ত করার জন্য বা পাওয়ার জন্য উনাকে ডাচ ট্রেডিং যে ওদের যে ট্রেডিং হাউস আর কি, মানে নেদারল্যান্ডে যেখানে কাস্টমস হাউস, সেই কাস্টমস হাউসে উনি গিয়েছেন। উনি পুরনো ডাচ ভাষা শিখেছেন, ওই খুবই কাটসিভ, ওটা বলে মানে মডার্ন ডাচ যারা আছে তারাও পড়তে পারবে না। উনাকে এটা শিখতে হয়েছে, এবং ওখান থেকে উনি তথ্য নিয়ে, ডেটা নিয়ে, তারপরে উনি কিন্তু খুব এম্পিরিক্যাল কাজই করেছে। আমি বলব যে মানে আম মানে এবং আমাদের ইকোনমিক্স এ শিকাগোতে ছিলেন বব ফোগেল বা ডগলাস নর্থ, যারা ইকোনমিক হিস্টোরিয়ান, ক্লাইমেট্রিশিয়ান। তারা কিন্তু অনেক এরকম ইনোভেটিভ ডেটা, সুগত বোস, এরা কিন্তু অনেক বেশি ইকোনমিক হিস্টোরিয়ান যারা, তারা কিন্তু অনেক টাইপের আপনার ইনোভেটিভ ডেটা নিয়ে, ডেটা সোর্স নিয়ে কিন্তু কাজ করেছে ব্রিটিশ লাইব্রেরিতে যে ডেটা কালেক্ট করেছে। সুতরাং এই যে আমি মানে আমার হচ্ছে কি এই যে নতুন টাইপের ইনোভেটিভ ডেটা বা কাইন্ড অফ সুকে সুকে গোয়েন্দার মতো বের করার যে আগ্রহ, আমার ধারণা এটা আগের থেকে আরেকটু পপুলার হয়েছে। কিন্তু তার মানে আমি মানে বারবার যেটা বলব যে এই অভ্যাসটা বা আম এই প্র্যাকটিসটা কিন্তু আমি কখনোই বলব না যে এটা নতুন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি বলব যে আমরা সম্ভবত আরো অনেকভাবে এই টাইপের নতুন টাইপের ইন্টারেস্টিং ডেটা সোর্স এর দিকে আমাদের যাওয়া উচিত, যেটা আমরা অনেক সময় করি না। আ তো মোটা দাগে যেটা বলব যে সার্ভে ডেটার একটা দিক আছে, এবং সার্ভে ডেটা আমরা মনে হয় অনেক টাইপের কালেক্ট করি। আমাদের সার্ভে ডেটার গুরুত্ব এবং কিভাবে কালেক্ট করা উচিত, কিরকম প্রশ্ন উত্তর আমরা দিতে পারি। আম আম তো অ্যাঙ্গাস ডিটন নোবেল পেয়েছেন, এবং এটাকে কিভাবে স্ট্রাকচার করা যায় খুব ইকোনমিক থিওরি নির্ভর করে হাইয়েস্ট টাইপের ডেটা সেট। এগুলো সবই কিন্তু মানে ওই কন 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 মানে কনজিউমার থিওরি
উপর ভিত্তি করে কিন্তু এই পুরো জিনিসগুলো ডেভেলপ হয়েছে আর কি। ওয়ার্ল্ড ব্যাংকের তো বিরাট একটা রিপোজিটরি আছে, বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন নামে ব্যবহার করা হয়েছে। কোথাও মনে হয় এলএমএস বলে, লাইভলিহুড শুরু মেজারমেন্ট। হয়েছিল, কিন্তু অ্যাঙ্গাস ডিটনের একটা বই আছে এই হাউস হ্যাঁ, হোল্ড সার্ভে। হ্যাঁ। তো তো সুতরাং এটা বলার দুটা কারণ আছে। এক নম্বর হচ্ছে গিয়ে যে সার্ভে ডেটা আমার মনে হয় যে একটা বড় ট্র্যাডিশন আছে। যে একদম ক্লিপবোর্ড ডেটা কালেক্ট করা, সেটা ডেফিনিটলি আছে। কিন্তু যে জিনিসটা আমি বলব যে যারা এটা এই পডকাস্টটা পরবর্তীতে শুনবেন তাদের জন্য বলব যে একটা জিনিস আমরা একটু মাঝে, মাঝে খেয়াল করি না যে এই যে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে এবং এটার যে পুরো একটা প্রজাতি আছে। এর পুরাটা কিন্তু খুব সুন্দর থিওরি নির্ভর ছিল, কনজিউমার থিওরি, যে হাউসহোল্ডে একটা বাজেট কনস্ট্রেইন থাকবে সেটার উপর ভিত্তি করে করা। তো সেটা কিন্তু অনেক সময় আমাদের আলোচনা থেকে আমরা অনেক সময় আনি না। আমরা আমাদের ওই যে স্টেটাস সফটওয়্যার বা এগুলোতে আমাদের অ্যাক্সেস থাকার কারণে যত তাড়াতাড়ি আমরা একটা গ্রাফ তৈরি করি বা একটা রিগ্রেশন রান করি, অনেক সময় এটা আন্ডারলাইন যে প্রিন্সিপাল গুলো আছে ইকোনমিক থিওরি, সেটা একটু কখনো কখনো হারিয়ে যায়। এটা আমি এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমি একটু অ্যাডভোকেসি করবো আর কি। আমি এটা একটা দিক। হ্যাঁ, জি, কুইক একটা জি। পয়েন্ট শুধু এই ব্যাপারে বলবো যে আনটিল আমার মনে হয় 95 96 সালের হেলথ ডেটাটা কালেকশনের আগ পর্যন্ত যেহেতু লিমিটেশনস ছিল যে ডেটাগুলো বিবিএস থেকে পেতাম, সেজন্য থিওরি নির্ভরশীলতাটা কিন্তু অনেক বেশি ছিল। তখন আমাদের দিক থেকে বিআইডিএস এ বসে যে ডিমান্ড ফাংশনস এর প্যারামিটারস গুলো এস্টিমেশন করার সময় সকল রেস্ট্রিকশনস গুলোকে ইম্পোজ করে কিভাবে করা যায়, এমনকি টু দ্য স্টেজ দ্যাট উই এক্সপেরিমেন্টেড এই 3 স্টেজ বাজেটিং এর কিভাবে সেটার ইমপ্লিকেশনস এবং সেটা আবার আইটারেশনে যাওয়া। কিন্তু 95 96 থেকে হেলথ ডেটাটা কিন্তু তখন কিছুটা ওই যেটা আসছে না পরে, যে ডেটাগুলোকে ব্যবহার করে কোনো একটা পারপোজে ব্যবহার করব এবং টার্গেটিং পভার্টিকে নিয়ে, এবং যদি আমরা কুইন্টন এবং ইসের মার্টিন রেভেলিয়ানের যাত্রা শুরু, তার সাথে বিনায়ক সেন, এই পর্যায়ে কিন্তু ডেটা অ্যানালাইসিসের ধরনটা কিন্তু হয়ে গেল এই ডেটাগুলো কি ইনফরমেশন দিচ্ছে সেটাকে পলিসি লেভেলে কিভাবে ব্যবহার করা যায়। সেজন্য হ্যাঁ, অন্যান্য জায়গাগুলো থিওরির পার্টটা কিন্তু অনেক বেশি কমের sure, দিকে চলে আসলো। হ্যাঁ। একটু আমার মনে হয় যে এমনকি যখন এই পভার্টি এই দাগগুলো মাপা হচ্ছে আপনার, তখনও আমার ওটার পিছনে কিছু ইকোনমিক থিওরি গুলো ইমপ্লিসিটলি ব্যবহার করা হয়েছিল। ফর এক্সাম্পল যে বাজেট সেট, তারপরে আপনার কনজাম্পশন, তারপরে সেটার সাথে আমি নন ফুড কনজাম্পশনকে যখন আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তখন অ্যাটলিস্ট দেয়ার ওয়াজ সাম আইডিয়া যে আমাদের একটা ইনগেলস কার্ভ থাকবে নন ফুডের জন্য, সেটার জন্য কি পরিমাণ অ্যাডজাস্টমেন্ট হবে। সুতরাং আমরা যে ফার্স্ট প্রিন্সিপালটা ব্যবহার করি আমাদের ইকোনমিক্সে, যখন আমরা প্রথম ইন্টারমিডিয়েটে বা প্রিন্সিপাল ইকোনমিক্সে যখন আমরা শিখি, তো তখন আমাদের যে ইনিশিয়াল ওই আস্থা ছিল আর কি। আমার ধারণা যে, এবং আমি কমপ্লিটলি এগ্রি করি, আমার মনে হয় 90 দশকের পেপারে যেভাবে যে স্টোন গ্রিয়ারি ডিমান্ড ফাংশন বা ইউটিলিটি ফাংশন, ওগুলো যেভাবে অনেক বেশি আপনার ওই মেথড সেকশনের শুরুতে ওগুলো দিয়ে বলা হতো, পরে হয়তো কিছু মানে সেটা অ্যাকচুয়াল প্র্যাকটিস যেটা হোক না, কিন্তু আমার ধারণা লেখকরা অনেক বেশি সচেতন ছিল সব জায়গায়। এবং আমি বলবো যে এটা যে কোনো হায়ারার্কি নাই, বাংলাদেশে বসেও যে লিখছিল এবং ইন্ডিয়াতে বসেও যে লিখছে, যে ইংল্যান্ডে বসেও লিখছে বা ক্যালিফোর্নিয়াতে বসেও লিখছে, সবাই আমার ধারণা মোটা থেকে ওটা না থাকলে আসলে ঠিক পিয়ারদের কাছে গ্রহণযোগ্য হতো না। কিন্তু আমার ধারণা যে আমি কমপ্লিটলি, যখন ওটা একবার স্ট্যাবলিশ হয়ে গেল যে না এখন 1800 বা 2112 দিয়ে আমাদের করতে হবে, আমি একটা ডামি ভ্যারিয়েন্ট পেলাম এবং আমি কিছুটা ইকোনোমেট্রিক্স জানি, তখন আমি তখন ওটা রিগ্রেশন না করে যে এই ফিচারটার কারণে এরকম, এটার সাথে জড়িত, এটা জড়িত না। এবং তার সাথে সম্ভবত টার্গেটিং, এই একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট যখন চলে আসলো, তখন আমার ধারণা এটা অনেক মানে এটা মানে এটার একটু খুব মানে একটা প্রায়োগিক দিকের দিকে চলে গেল। মানে যে এটা দিয়ে আমি কিভাবে আইডেন্টিফাই করবো এই 5টা ফিচার দিয়ে কিছু একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করে এই 5টা ফিচার থাকলে সে পুরো বা নন পুরো, একটা খুব কি বলবো যে অ্যাথিওরিটিক প্রেডিকশন এক্সারসাইজ। এটা কম্প্রোমাইজিং উইথ প্র্যাগম্যাটিজম কিছুটা ঘটে গেছে ওখানে আমার কাছে মনে হয়। যারা
খুব দ্রুত, যেটা আরো আরো বেশি ডিজেনারেটেড ফর্ম হচ্ছে যখন স্মল এরিয়া এস্টিমেশনের ভেতর ঢুকে বসলাম, তার ভিতর দিয়ে এগুলো আরো প্রকাশ পায় তখন। হ্যাঁ, আমার ধারণা যে ব্যাপারটা হচ্ছে কি যে স্মল এস্টিমেশনে আসি, কারণ আমরা ওই কাইন্ড অফ ইনোভেটিভ, বাট একটা জিনিস মানে আমরা যদি কাইন্ড অফ সেট দ্য স্টেজ, কখন শেষ হবে ঠিক বুঝতে পারছি না, কিন্তু যাই হোক, যে সুতরাং সার্ভে ডেটা একটা দিক। আরেকটা দিক আমার মনে হয় যে আরো কয়েকটা ডেটা সেট, যেটা আমি বলবো যে ট্র্যাডিশনাল সোর্স, ফর এক্সাম্পল ম্যাক্রো ডেটা, রাইট? এটা আমার মনে হয় যে আমাদের অ্যাকনলেজ করা উচিত যে অ্যাটলিস্ট সেটা আমাদের ছিল। বাংলাদেশে অবশ্যই কোয়ার্টারলি জিডিপি ডেটা সেভাবে কখনোই ছিল না। সেজন্য ম্যাক্রো পলিসির ইভ্যালুয়েশন সবসময় বাংলাদেশে একটু আমার কাছে একটু মানে কঠিন মনে হয় আরকি। যে খুব চ্যালেঞ্জিং, তাই না? যখন আমি মনিটারি পলিসি আমার উইদিন কোয়ার্টার বা উইদিন ইয়ার থাকবে, আমি যদি হাই ফ্রিকোয়েন্সি ডেটা না পেলে আমি কিভাবে মনিটারি পলিসিকে আসলে প্রপারলি এটা একটা সাইড, কিন্তু ইভেন অ্যানুয়াল ডেটাও এত ল্যাগ এই কাজ হ্যাঁ, করে, সেই ডেটার অ্যাভেলেবিলিটি, এবং হ্যাঁ। সেটা কিন্তু ইনস্টিটিউশনের সাথে জড়িত, যেটা হয়তো আজকে তুমি আলোচনা যেতে পারবে কিনা জানি না তোমার। না, আমি অ্যাকচুয়ালি আলোচনায় আমার মনে হয় আমরা যে আমাদের ফর এক্সাম্পল তথ্য সংগ্রহকারী যেসব প্রতিষ্ঠান আছে, যেমন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং বা বাংলাদেশ ব্যাংক, সেখানে এই ল্যাগটা এবং ডেফিনেটলি এ ব্যাপারে তাদের একটা বড় ভূমিকা রাখা উচিত। কারণ মানে এটা তো তাদের ম্যান্ডেট, রাইট? তো কিন্তু সেটা আমার মনে হয় যে আবার ওই প্রতিষ্ঠানকে আনপ্যাক করা এবং আরো বেশ কিছু জিনিস জড়িত আরকি। কিন্তু আরেকটা ডেটা সেট মনে হয় আমরা অ্যাকচুয়ালি খুব একটু কম ব্যবহার করেছি, সেটা হচ্ছে গিয়ে সেন্সাস ডেটা। সেন্সাস ডেটাও এভেইলেবল ছিল এবং সেটা এখন আইপামস এর কারণে অনেক বেশি ডেমোক্রেটিক্যালি অনেক বেশি অ্যাক্সেসিবল আরকি। তো তো সেগুলো মানুষ ব্যবহার করেছে। আবার যদি ইকোনমিক হিস্ট্রিতে ফেরত আসি, অনেক কিন্তু ইকোনমিক হিস্টোরিয়ান অ্যাকচুয়ালি পুরনো সেন্সাস ডেটা ব্যবহার করেছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইন্ডিয়া তো হচ্ছে মনে হয় পৃথিবীর মানে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট কান্ট্রি, এবং সেটার কারণ কলোনিয়ালিজম, তারা ব্রিটিশরা শাসনের কারণে এই কাজটা করেছিল। তারা রিসোর্সের ম্যাপটা করতে চেয়েছে, সেজন্য তারা সেন্সাস করেছিল। কিন্তু ঊনবিংশ শতকের মাঝামাঝি থেকে কিন্তু পৃথিবীতে বলছি, এই ভারতবর্ষে কিন্তু সেন্সাস ডেটার একটা আবার অভ্যাস না, ওইটা বা একটা যেহেতু বাংলা অভিরুচির বলার তো অন্তর্ভুক্ত হচ্ছে। অসুবিধা নেই, কারণ 100 বছর আগে যেহেতু তুমি ব্রিটিশের রাজত্বে গিয়েছো, সো ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার্স গুলো এক্স্যাক্টলি, of data. এক্স্যাক্টলি। এবং আমি মানে আমি বলবো যে আহ, আম, আমরা যারা গবেষণা করি, মানে এগুলো যে কি পরিমাণ মানে ইন্টারেস্টিং তথ্যের So, উৎস হতে পারে, আমার মনে হয় না যে আমরা আসলে অতটা ব্যবহার করি। কিন্তু সেটা বারবার বলছি যে একটা তো হচ্ছে গিয়ে প্রাপ্তির ব্যাপার, যেটার দিকে আমরা যাব, কিন্তু আমার মনে হয় যে প্রাপ্তির আগেও যা ছিল সেটাকেও পুরোপুরি কাজে লাগানোর ব্যাপারে আমরা মনে হয় কিছুটা উদাসীনতা দেখিয়েছি আর কি। তো যদিও আমাদের খুব বড় বড় উদাহরণ ছিল, তাই না? তপন রায়চৌধুরী তো সেই কবে তার কাজটা করেছিলেন আর কি, এবং ইকোনমিক হিস্ট্রিয়ান বাংলাদেশেও অনেক বড় বড় ঐতিহাসিক, আমি এখন নাম বলতে পারছি না, ভুলে গেছি, বাট মোফাক্খরুল ইসলাম বা ওনারাও ফখরুল ইসলাম, চমৎকার কাজ, সিরাজুল ইসলাম সাহেব, হ্যাঁ সিরাজ ইসলাম, ওনারা চমৎকার কাজ কিন্তু করেছেন একসময়। ঐতিহাসিক, হ্যাঁ। ইফতেখার ভাই এখন অবসর ঢাকা কিছু কিছু ইউনিভার্সিটিতে নেই। চেষ্টা চলেছিল, তাও খুব লিমিটেড আকারে, এই আতির ভাইয়ের দুইটা রিভিজিট করা, আহমেদ কামাল বা কামাল সিদ্দিকের যে রিভিজিট করার হ্যাঁ, একটা প্রবণতা ওই সময়, এটা অনেকটা ওই ইসের গ্লিপসেস অফ চাইনিজ ভিলেজের যে ইয়ান মডেলের লেখাটার পথ ধরে পালনপুর এলো, পালনপুরের যে কাহিনী, সেটাকে ফলো করে এখানে কেউ কেউ ট্রাই করেছে। কিন্তু যে কথাটা তুমি বলেছো আসলেই সত্য, যে আমাদের এখানে যে ডেটাগুলো ছিল সেগুলোকেই আমরা খুব ব্যবহার করতে যাইনি। আর 2 নম্বর হচ্ছে ডিপার্টমেন্টাল ডেটা, এমন না যে গবেষকরা চাইনি বলে হয়নি, কিন্তু ওখানে এক ধরনের দীর্ঘকালীন, যেটা কিনা পরে প্রযুক্তি আসার ফলে কিছু কিছু ই গভর্নেন্স রিলেটেড চেঞ্জ আসার কারণে এখন হয়তো পাবলিকলি মোর অ্যাভেলেবল, কিন্তু সেই সময় কিন্তু এত সহজে আমি চাইলেই কাস্টমসের ডেটা পাবো, এমনকি একটা ট্রেন চলাচলে পাবো, শিপিং এর যেরকম ইদানিং আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2007-08-এ রিয়েলাইজ করলাম যে আসলে শিপিং ডেটাটা প্রচন্ডভাবে ব্যবহার করা যায়, এবং শিপিং ডেটা কিন্তু হিস্টোরিক্যাল অ্যানালাইসিসে
অনেক জায়গাতে ব্যবহার করা হয় যে কি ধরনের মাইগ্রেশন ঘটতো, কি পারপোজে হতো, এবং সেই ডেটাগুলো কিন্তু অনেক রক্ষিত ছিল আগের আমলে। এখন কতটুকু আছে, কি আছে, সেটা এখনো পর্যন্ত আমি জানি না, বাট দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট সোর্স আর কি। না, মানে ইয়োর পয়েন্ট ইজ ভেরি ওয়েল টেকেন। আমি আসলে আমার মনে হয় যে করতে গেলে যখন তখন আমার ধারণা যে আসলেই কিছু প্রতিবন্ধকতা ছিল, যেটা ডেফিনেটলি যতটুকু আমরা করতে পারতাম ততটুকু আমরা করতে পারি। আমাদের একটু ফাস্ট ফরওয়ার্ড যদি করি, আমার মনে হয় যে আরেকটা পয়েন্ট আমি একটু আমি যখন ভাবছিলাম আজকের এই আলোচনাটার বিষয়ে, তো আরেকটা জিনিস পয়েন্ট হচ্ছে গিয়ে যে ইকোনমিক্সেও কিছু অ্যাডিশনাল আমার মনে হয় পরিবর্তন হয়েছে, যেটা নতুন টাইপের তথ্যের ব্যাপারে আমাদেরকে আবার একটু আগ্রহী করেছে। যেমন এক সময় তো ছিল যে ইকোনমিক্স এর আমাদের বেসিক যে রেশনাল চয়েস থিওরি, র্যাট চয়েস মডেল, সেটাকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে, যে পলিটিক্যাল সায়েন্সে এটা অ্যাডপ্টেড হয়েছে, সোসিওলজিতে অ্যাডপ্ট হয়েছে, গ্যারি বেকারের বেসিক মডেলটা অনেক জায়গায় কাজ করেছে বা এটা নেওয়া হয়েছে। পরবর্তীকালে এটা উল্টাটা ঘটেছে, যে ফর এক্সাম্পল আমরা সাইকোলজিক্যালি আমরা যদি লেবার ইকোনমিক্স একটা উদাহরণ যদি আমরা যদি ধরতে চাই, যে এডুকেশনের রিটার্ন একটা খুব মানে লেবার ইকোনমিক্স এর একদম একটা ফান্ডামেন্টাল কোশ্চেন। তো একটা তো হচ্ছে গিয়ে যে শিক্ষা এবং শিক্ষাতে বছর, তারপর দেখা গেল যে না শুধু কোয়ান্টিটি অফ এডুকেশন নিয়ে হবে না, আমাদের কোয়ালিটির দিকে আসতে হবে। তারপর এক সময় দেখা গেল যে এডুকেশন আসলে কি করে, এডুকেশন আসলে একটা কগনিটিভ আছে, যে আমি একটা টেকনিক্যাল স্কিলটা আমার বাড়ায়, আর একটা হচ্ছে নন কগনিটিভ স্কিল আছে। ফর এক্সাম্পল আমার যে বিগ 5 পার্সোনালিটি স্কোপ, যে আমি আসলে কতটুকু আমার আমার সোশ্যাল সোশ্যাল আইকিউ অনেকে বলে, বা ইমোশনাল কোশ্চেন কত আর কি, এগুলো আসলে ইনকামে একটা একটা প্রভাব রাখতে পারে আর কি। তো তখন দেখা গেল যে ইকোনমিক্স এর প্রশ্ন, অর্থনৈতিক প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে আসলে অনেক আরেকটু মানে আমাদেরকে একটু উদার হতে হবে, যে বিভিন্ন কিছু আমাদের মাপার বিষয় আছে। এবং সার্ভে ডেটাতে যখন মানুষ সার্ভে করা শুরু করলো, তখন আসলে এই টাইপের এই টাইপের সাইকোলজি, সাইকোমেট্রিক টুল, এই জিনিসগুলো তখন মানুষ ইনকর্পোরেট করা শুরু করলো। বেসিক যে হাইয়েস্ট ডেটাতে এটা আশা করা তো অবশ্যই, মানে ওখানে এটা সুযোগটা কম, কিন্তু মানুষ যখন স্পেশালাইজ সার্ভে করা শুরু করলো আর কি, যে আমি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটা ডেটা কালেকশন করবো, প্রাইমারি ডেটা কালেকশন করবো, তখন দেখা গেল যে এই টাইপের জিনিসগুলো আসতো। সুতরাং আমি বলবো যে এই যে নতুন টাইপের তথ্যের ব্যবহারের একটা দিক হচ্ছে কি, যে আমরা বিভিন্ন টাইপের যে মাপার যে টুল বা মাপার যে বিভিন্ন টাইপের মাপুনি বা একটা সহজেই ছিল নিউট্রিশনাল সার্ভিস গুলা, মানে অ্যানথ্রোপোমেট্রিক সার্ভিস যেটা প্রথম শুরু হলো। এক্স্যাক্টলি। তো অ্যান্থ্রোপোমেট্রি একটা আমি বলবো যে ওটা চমৎকার একটা উদাহরণ, যে ডিএইচএস বা ওই টাইপের ডেটা সেটের দিকে আমরা যদি যাই, তখন দেখা গেল যে অ্যান্থ্রোপোমেট্রিক এগুলা মাপা, তারপরে যে মুয়াক করা হয়, তার সাথে সাথে হয়তো আরো একটু ইভেসিভ, মানে হেলথের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো ব্লাড স্যাম্পল, ব্লাড নেওয়া বা ডায়াবেটিস বা অন্য যেসব মেট্রিক করা হয় আর কি। এবং বাংলাদেশের কনটেক্সটে এটা বলতে পারি যে যেহেতু পাবলিক হেলথ রিসার্চ, আমি কিছুটা বায়াস, আমি যেহেতু পাবলিক হেলথে কিছুটা কাজ করি আর কি, সেজন্য। কিন্তু পাবলিক হেলথ রিসার্চের কারণে হোক, হয়তো একটা মানে কাইন্ড অফ গ্লোবালি বেশ ডমিনেট একটা প্রতিষ্ঠান আইসিডিডির এখানে থাকার কারণে হোক, এবং আমাদের বিভিন্ন যে পাবলিক পলিসি নেওয়া হয়েছিল আর কি, তো পাবলিক পলিসির কারণে আর কি, যে ইপিআই বা ওগুলোর কারণে আসলে এগুলোর ব্যাপারে অনেক বেশি আগ্রহী। সুতরাং হেলথ মনে হয় আরেকটা কারণ, যে বিভিন্ন টাইপের মানে মানে কি বলবো, ট্র্যাডিশনাল ইকোনমিক্সে যেসব ভ্যারিয়েবল বা নিয়ামক আমরা ভাবি, তার বাইরে কিছু কালেক্ট করার একটা আগ্রহ। তো সেগুলো আমার ধারণা একটা বড় ট্র্যাডিশন গত 25 বছর বাংলাদেশে তৈরি হয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে আরেকটা দিক। সার্ভে ডেটাতে এবার আরো যদি স্পেসিফিক করি, সার্ভে ডেটাতে যেমন এখন অনেক বেশি সার্ভে ডেটাতে যেমন সার্ভে ডেটা কালেকশনে আরেকটা টেকনোলজিক্যাল প্রযুক্তিগত পরিবর্তন এসেছে, যে এখন আমাদের অলমোস্ট সব ডেটা আমরা এখন কালেক্ট করি হচ্ছে কি আপনার এই যে মোবাইল ডিভাইসে আর কি। তো মোবাইল ডিভাইসে ডাটা কালেক্ট করার কারণে আরো কিছু জিনিস তৈরি হলো। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে আপনার জিআইএস বা জিপিএস যে তথ্য,
রিমোট আপনার লোকেশন ডেটা, সেটা খুব প্রিসাইসলি আমাদের এখন কালেক্ট করা শুরু হলো, আপ টু সাম লিটল বিট নয়েজ আসে আর কি। তো কিন্তু যথেষ্ট আমাদের কাজের জন্য, যথেষ্ট যে মানে 100 মিটারে আসলে খুব বেশি আমাদের এসে যায় না। তো ডেটা ইনপুটিং এর কাজ কমে গেল, হ্যাঁ, এগুলা জিনিস, তারপরে হ্যাঁ, তো কালেকশন মনিটরিং এর কিছু অ্যাডভান্টেজ আসলো। এক্স্যাক্টলি আজকেই একটা মানে প্রজেক্ট মিটিং এ আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে আমরা এখন এনশিওর করতে পারি, আগে যেটা ছিল যে এনুমারেটর গাছের তলায় বসে ডাটা তৈরি করে করলো, এখন অ্যাট লিস্ট এনশিওর করতে মানে তাকে এনশিওর করতে হয় যে অ্যাট লিস্ট বাসাটার দাওয়াতে যে বসতে হবে। আর সাধারণত একবার দাওয়াতে গিয়ে বসলে তখন আসলে তথ্য আদায় করার অনাগ্রহটা খুব বেশি কাজ করে না। তো তো রিমোট সেন্সিং ডেটার সাথে তখন এটার ব্যাপারে যে ঘটনাটা ঘটলো যে টিপিক্যালি আমাদের অনেক ডেটা তখন আমরা আসলে লিঙ্ক করতে পারলাম। আমার মনে হয় এই একটা 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 টার্ম আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত বা আমাদের একটু কথা বলা উচিত যে বিভিন্ন টাইপের যে ডেটা সোর্স আছে, সার্ভে ডেটা, তারপরে আপনার ম্যাক্রো ডেটা, আমরা যেসব ডেটা নিয়ে এখনো কথা বলিনি, মনে করেন যে ফোন ডেটা, এই ডেটাগুলোর ব্যাপারেও আপনার তখন আমরা লিঙ্ক সার্ভে ডেটার সাথে এগুলো লিঙ্ক করার সুযোগ পাবো আর কি। ফর এক্সাম্পল যে যে ম্যাক্রো ডেটাতে একটা খুব বড় প্রবলেম হচ্ছে জিডিপি মাপা, এবং জিডিপি আমরা ঠিকমতো মাপতে পারার ব্যাপারে আমাদের 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 একটা সমস্যা আছে। এবং সেটার সাথে একটা প্রবলেম হচ্ছে আমরা যদি সাব ন্যাশনাল লেভেলে যদি জিডিপি মাপতে চাই সেটা তো আরো কঠিন। তখন দেখা গেল যে আমরা যদি ওই যে নাইট লাইট ডেটা, আমাদের ইআরজি গত ডিসেম্বরে কনফারেন্সে একটা পেপার ছিল আর কি, যে এটা কি প্রপারলি জিডিপি মাপতে পারে? অবশ্যই না, কিন্তু এটা একটা আপনার প্রক্সি হিসেবে আমরা ব্যবহার করতে পারি আর কি। এবং আমার কাছে যদি অলরেডি সার্ভে ডেটাতে আমরা যদি লোকেশন ডেটা থাকে, তাহলে আমরা এই টাইপের বিভিন্ন ডেটার সাথে আমরা এটা লিঙ্ক করতে পারি। তো এই যে একটা আগ্রহ, একটা 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 ব্যাপার আবার মনোযোগী হওয়া আর কি, সেটার কিন্তু আমরা এখন অনেক, যে আমরা যে কোনো ডেটা থাকলে এই ডেটাটা এখন কোন কোন ডেটার সাথে আমরা লিঙ্ক করতে পারি সেটা অলরেডি আমরা এখন ভাবা শুরু করি আর কি। আসলে একটা জিনিস শুধু বলে রাখি, যেহেতু যারা শুনবেন পরবর্তীতে তাদেরও তো একটা সময়ের ব্যাপারে ধৈর্য চ্যুতি ঘটতে পারে হয়তো, আমাদের যদিও প্রচুর, কারণ এটা সাবজেক্টটা কিন্তু কেবল পটভূমিটা আলোচনা হলো, এরপরে কিন্তু এটা নেটিগ্রিটি অনেক কিছুকে নিয়ে, এবং আমার যেটা ইচ্ছা হচ্ছে এটার সাথে ওই প্ল্যাটফর্ম ডেটার এবং যেটা ম্যাক্রো বলছিলে সেটার মাচ অফ ইট এখন কিন্তু জেনারেটেড হচ্ছে বিভিন্ন কারণে, যে জন্য এটাকে কিভাবে কি করা যেতে পারে ওই আলোচনাগুলো আবার অনেক সময় নেবে। সেজন্য তুমি যে পর্যায়ে মনে করো যে আজকের আলোচনাটাকে ক্লোজ করতে পারো সেটা করে পরে আমাদের আরেকদিন কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, এটা বলার একটা কারণ হচ্ছে গিয়ে যে যে জিনিসটা থেকে আমি মানে কিছুটা ইঙ্গিত করার জন্য আর কি, সেটা হচ্ছে গিয়ে আম, আহ, সেটা হচ্ছে গিয়ে সরি, তো আম, আহ, তো যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে যে আমার মনে হয় যে এটার সাথে আমাদের লাস্টে 10 মিনিট আমাদের একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে গিয়ে আমরা যে আমাদের ছাত্রছাত্রীদেরকে ট্রেনিং দিই, এটা একটা বলার আসলে মানে আমি একটা 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 মঞ্চ তৈরি করার চেষ্টা করছি আর কি। কারণ অনেক টাইপের ডেটা, যে ডেটাগুলো আমাদের কাজে লাগতে পারে সেগুলো এখন আসলে আমাদের ফিঙ্গার টিপে আছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের মানে খুবই ইদানিং আমার একটা কাজে, যে হেলথ এর কনটেক্সটে আমি যদি এখন হেলথ ফ্যাসিলিটিকে আইডেন্টিফাই করতে চাই, যে এবং সেটা যদি আমি অ্যাক্সেস যদি আইডেন্টিফাই করতে চাই, কিংবা আমি যদি স্পেশাল ইনইকুয়ালিটি মাপতে চাই যে আমাদের দেশে হেলথ ফ্যাসিলিটি গুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি, এবং এটা অবশ্যই আপনার ইকোনমিক জিওগ্রাফি সেই টাইপের কাজ করতে পারি। তো গুগল যে ম্যাপ আছে সেই ম্যাপের মাধ্যমে কিন্তু আমি ডেটাটা মাইন করতে পারি। ফর এক্সাম্পল আমি একজন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন রিসার্চ জুনিয়র রিসার্চের সাথে কাজ করে সেগুলো যখন আমরা মাইন করলাম, আমরা প্রায় ৯,০০০ ডেটা পয়েন্ট সারা বাংলাদেশে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তো কিন্তু এবং এটা করার জন্য মানে খুব খরচের ব্যাপার না। আমাদেরকে কিছুটা হয়তো খরচটা কোথায় আসছে সেটাই আরকি পয়েন্ট। মানে আমরা লাস্টের ১০ মিনিট আমি বলব যে আমাদের ব্লক করা উচিত সেটা নিয়ে কথা বলার জন্য আরকি।
তো আম, তো সুতরাং রিমোট সেন্সিং ডেটা, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স বা এইসব জায়গায় যারা কাজ করে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তারা অনেক টাইপের তথ্য নিয়ে এখনই কাজ করে। আপনি শিপিং এর যে ডেটা বললেন, তো নোয়া তাদের কাছে অ্যাকচুয়ালি পৃথিবীতে যে জাহাজগুলো, তো ওই যে ন্যাভিগেশনের জন্য তো জিপিএস অলরেডি মেনটেন করে, তো ওই ডেটাটা কিন্তু অ্যাক্সেস করা যায়। এবং বাংলাদেশের যেমন আমার এক পরিচিত গবেষক আর কি, প্রাসওয়াল লিব, ও যে কাজটা করছে যে এই কমার্শিয়াল আপনার যে ফিশিং, তার সাথে আপনার লোকাল ফিশিং, কমার্শিয়াল যেসব জাহাজ আছে সেই সব জাহাজের যেহেতু লোকেশন আছে সেটার সাথে সে সেটার সাথে সে লোকাল ফিশিং দেখছে, টেরিটোরিয়াল দেখছে, এটা একটা আইও, মার্কেটিং, কমন রিসোর্সের ব্যবহার, অনেক কিছু হয়তো দেখতে পারে। তো আমি যদি এবার আবার আরেকটা ফাস্ট ফরওয়ার্ড করে যদি যেতে চাই, যে আমরা তাহলে আমাদের আগামী 10 বছর যারা গবেষক তৈরি হবে বা গবেষণা করার কথা ভাববে, তাদেরকে কিন্তু আসলে অনেক বেশি এইসব ব্যাপারে সচেতন হওয়াটা খুব জরুরি। যে কি টাইপের ডেটা আছে, যেটা আমাদেরকে প্রাইমারি ডেটা কালেকশনের থেকে আমাদেরকে বাইরে যাওয়ার সুযোগ করে দিবে, এবং সেটার জন্য অলস হতে হবে আমি সেটা বলছি না, যেটা আলস্যর কারণে আমাদেরকে যেতে হবে সেটাই না, কিন্তু আলস্য তো সবসময় খারাপ জিনিস না, তাই না? আমি যদি কনসেন্ট্রেট করি এই টাইপের ডেটা, ম্যাক্রো বা এই টাইপের ট্রেড ডেটা বা এগুলো যদি আমি মানে মাইনিং করে হোক বা কেউ একজন কালেক্ট করছে সেগুলো ব্যবহার করে হোক, তাহলে যদি আমাদেরকে করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে আসলে এই ব্যাপারগুলো আমাদের স্টুডেন্ট হোক বা আমাদের জুনিয়র রিসার্চার হোক, তাদেরকে কিন্তু এগুলো আমাদেরকে আসলে অ্যাক্সেস বা তাদেরকে এই ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য। একটা তো হচ্ছে পিওর ইনফরমেশন, আমি যেগুলো বললাম এবং আমি যেগুলো বললাম না, আমরা যদি এখন লিস্ট করা শুরু করি তাহলে তো আমরা অনেক লম্বা লিস্ট করতে পারবো যে কি কি টাইপের ডেটা আছে আর কি। এবং ইনফরমেশন অ্যাকচুয়ালি জেনারেটেড হচ্ছে, যে ইনফরমেশন গুলো কারো না কারো জায়গায় পড়ে আছে, ব্যবহৃত অব্যবহৃত যেটাই হোক না কেন, ইনক্রিজিংলি ব্যবহৃত হচ্ছে, যে জেনারেট করছে, এবং সেই জায়গাতে অ্যাক্সেস পাওয়া, এই জায়গাতে কিছুটা ওনারশিপ অ্যান্ড রেগুলেশনস এর বিষয়গুলো হয়তো পরে আসবে, কিন্তু তার আগে হচ্ছে আইডেন্টিফাই করা যে কোন জিনিসগুলো আমাদের দরকার, মানে আমরা পেতে পারি, যেটা একটা এক্সাম্পল তুমি দিলে। এনিওয়ে, তুমি তোমার দিক থেকে বলে যাও। আরেকটা যেটা কিন্তু তার সাথে যেটা আবারও যে আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষা, এবং আমি বলবো যে আমাদের দেশে ইকোনমিক ট্রেনিংটার, আমি বলবো যে এটা একটা বিরাট, মানে এটা একমাত্র না, কিন্তু আমি ডেফিনেটলি বলবো যে এটা একটা বিরাট ডেফিসিট। যে ফর এই টাইপের তথ্যগুলোকে ঠিক মতো ব্যবহার করা, ঠিক মতো এগুলোকে ম্যানিপুলেট করা, ঠিক মতো অ্যানালাইসিস করা, এটার জন্য কিন্তু আমাদের ওই ট্র্যাডিশনাল অনেক স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারও ঠিক মতো কাজ করবে, এবং সেটার জন্য আরো কিছু স্কিল লাগবে, যে স্কিলগুলা জেনারেট, সেই স্কিলগুলা কিন্তু আমাদের কারিকুলামের মধ্যে নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এখন রিমোট সেন্সিং এই টাইপের ডেটা, আমি যদি সিম্পল একটা বলি, নাইট লাইট ডেটা, মানে আমার আরো কিছু ফিলোসফিক্যাল ইডিওলজিক্যাল পজিশন আছে। ফর এক্সাম্পল, আমাদের যেসব অ্যানালাইসিস করছে এগুলো যেন প্রপারলি রেপ্লিকেট করতে পারি, তাই না? আমরা তো যদি বলি যে আমরা সায়েন্টিফিক কাজ করব, তাহলে তো আমাদের অ্যানালাইসিস গুলোকে রেপ্লিকেট করতে হবে। এখন রিমোট সেন্সিং ডেটাগুলো যদি আমরা কিউজিএস এর মতো কাজ করি, তাহলে কিন্তু আমাদেরকে রেপ্লিকেট করার জন্য প্রপারলি কোডিং করতে হবে। সেই কোডিং করার জন্য আসলে আমাদের হয়তো আগামী 5 বছরে আমাদের অর্থনীতির ছাত্রছাত্রী হোক বা জুনিয়র যারা রিসার্চ তৈরি করছে, আমাদের জন্য হয়তো এটা রিটার্নটা কিছুটা কম, রাইট? আমরা এক টাইপের কাজ করে এস্টাবলিশ একটা জায়গায় আছি, সিনিয়র মিড লেভেলে হোক। Depends on how you define return. সরি, That depends on how you define return. মানে আমাদের জন্য রিটার্নটা কম বললে তো, এনিওয়ে আমি তোমাকে না না, হ্যাঁ, মানে একটা জিনিস নতুন শিখলে, মানে মানে আপনি আমি হয়তো একটা স্পেশালাইজ করেছি এবং সেটা আমরা একভাবে আমরা সেটা ব্যবহার করে আমাদের একটা একটা জায়গা তৈরি হয়েছে, তাই না? কিন্তু এক নম্বর হচ্ছে কি, আমরা যেহেতু জায়গাটা অলরেডি করেছি, এরপরে যাকে এটার থেকে উপরে দাঁড়িয়ে কন্ট্রিবিউট করতে হবে, তাকে কিন্তু তাহলে শুধু এটা শিখলে হবে না, তাকে এটার থেকে বেশি শিখতে হবে, তাই না? সেভাবেই তো ফ্রন্টিয়ার এগোয়, তাই না? স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার অফ জায়ান্ট আর কি। তো তো সেটার জন্য আসলে অবভিয়াসলি আমি কোনোভাবে বলবো না যে, যেখানে বললাম একমাত্র পড়ালাম, আমরা তো বেসিক ইকোনমিক্স এর টিচিংটারও আমাদের তো গলদ আছে আর কি, আমি যদি আমার একেবারে শিক্ষক টুপিটা একটু করি আর কি। কিন্তু তার সাথে এম্পিরিক্যাল রিসার্চ যেহেতু গুরুত্বপূর্ণ হয়েছে, এটা গুরুত্বপূর্ণ থাকবে।
পার্টলি বিকজ আপনি যে কারণগুলো বললেন যে অনেক টাইপের তথ্য এখন আসছে, তাই না? আমাদেরকে এখন হয়তো কম্পিট করতে হবে ডেটা সায়েন্টিস্টদের সাথে আমি কিংবা কোলাবোরেট করতে হবে। আমি মানে একটা প্রস্তাব দিই অতনু, আমাদের অ্যাকচুয়ালি এই যে যে জায়গাতে তুমি এসে শেষ করছো সেই জায়গাতে এলাবোরেট করা এম্পিরিক্যাল সাইডে আরেকটু যদি পরে একটা সেশনে যে ধরে ধরে আমি আমার নিজের ভিতরে অনেকগুলো এক্সাম্পল দিয়ে করা যায় যেগুলোকে হয়তো পরে একটা আলাদা আধা ঘন্টার জন্য হলেও আমরা করলাম আলাপ আলোচনা, কিন্তু তুমি তোমার দিক থেকে এখন মানে কিছু কনক্লুডিং রিমার্কস দিয়ে যদি আজকে সেশন করো। কনক্লুডিং রিমার্কস হচ্ছে গিয়ে যে প্রথমে যে জিনিসটা আমি বলবো যে এই আলোচনা থেকে আমি আশা করব শ্রোতাদের কয়েকটা কয়েকটা পয়েন্ট যে খেয়াল করা। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে এই ইকোনমিক্সে ভালো যদি মানে আমরা যদি কাজ করতে চাই এম্পিরিক্স খুব আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট। এটার দিকে এটার আহ, আহ, মানে অনেক যারা এখন থিওরিতে কাজ করছে, আমি যদি এবার যারা নোবেল পেল তাদের কথাও যদি বলি, যারা অকশনে কাজ করেছে, কিন্তু তারা কিন্তু জন রবার্টস হয়তো কিছুটা কম, কিন্তু পল মিলগ্রম কিন্তু একেবারে অ্যাপ্লাইড এবং ডেটা এবং এই বিডিং এগুলো নিয়ে কাজ করেছে। সুতরাং ইকোনমিক থিওরিটা খুব ভালো জানা, স্ট্যান্ডার্ড মডেল হোক বা সেটার যে কোনো এক্সটেনশন হোক, কিন্তু সেগুলো তথ্যে কিভাবে কাজ করবে, এটার এম্পিরিক্যাল ইমপ্লিকেশনটা কি, এটা কিন্তু সবাই আসলে মানে আমি বলবো যে এটা এটা একটা এটার ব্যাপারে খুব খেয়াল রাখা, এটার ব্যাপারে একটা স্কিল ডেভেলপ করা, এটা ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ। সুতরাং শুধু থিওরিটিশিয়ান এবং বা শুধু এম্পিরিক্যাল গবেষক তো অবশ্যই হয়, কিন্তু এই দুটো যারা প্রপারলি ম্যাচ করতে পারছে তারা আমার ধারণা কিছুটা ফ্রন্টে থাকার ব্যাপারটা অনেক বেশি এখন। আমি যদি তোমার কথা সূত্র ধরে বলি যে কিছুটা অ্যানাটমি জানার দরকার, ইকোনমির বিভিন্ন ফ্লোজ গুলো কোন কোন দিক থেকে হচ্ছে সেটা সম্পর্কে যদি না একটা সম্যক ধারণা থাকে তাহলে এই জিনিসটা করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ও ডেফিনেটলি, হ্যাঁ তো ওইটার সাথে ডেফিনেটলি, সম্পৃক্ততাটা আনা আর কি। হ্যাঁ হ্যাঁ আমাদেরকে ভালো শুধু ডেটা নিয়ে কেউ মানে কাজ হবে না। এটা এই দুটাকে আমি মানে এটা বলার একটা কারণ হচ্ছে কি যে হ্যাঁ এম্পিরিসিজম বা এম্পিরিক্যাল অ্যানালাইসিস তে ইনভেস্ট করাটা ভীষণ জরুরি, এবং কিন্তু সেটার মানে ফার্স্ট প্রিন্সিপালটা ডেফিনেটলি ওটা মাথায় রাখতে হবে, এবং না এই দুটাকে না মিলাতে পারলে অনেক। না আমি বলছি যে একটা তো ফার্স্ট প্রিন্সিপালের কথা তুমি বলছো, আমি বলছি যে আসলে ইকোনমি যে ফ্লোজ গুলা টেকনোলজির সাথে সাথে এই ফ্লোজ গুলার চেঞ্জ হচ্ছে। যেমন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, আগে আমি ব্যাংকের কাছে যেতাম, এখন আমি এমএফএস এর কাছে যে তথ্যটার বিষয়গুলো নিয়ে ভাবছি। আমার দুদিন পরে ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে ডিল করতে হলে সেটা আরেক ধরনের জিনিস ডিল করতে হবে। তো ওই যে ইকোনমিক চেঞ্জ গুলা ঘটছে এবং তার মানে হচ্ছে যে কোনো ট্রানজাকশন অল ফ্লোজ সেগুলা যেহেতু রুট গুলা পাল্টাচ্ছে, নতুন নতুন রুট নিচ্ছে, সেজন্য তার সাথে আমাকে তাল মিলায় যদি না চলতে পারি আমার তথ্য সংগ্রহের প্রাপ্তিটা কিন্তু সংকুচিত হয়ে যাবে তখন। হ্যাঁ এখন যেরকম এটা নিয়ে আমার মনে হয়, হ্যাঁ এটা নিয়ে মনে হয় আমাদের একটা আলোচনা করতে হবে যে আমি ফার্স্ট প্রিন্সিপাল যেটা বললাম যে ইকোনমিক ডিসিশন মেকিং এবং আমাদের যদি একজন ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং কিন্তু যখন অ্যাগ্রিগেট হয় তখন সেটার কোয়ালিটেটিভ ডিফারেন্সটা কি হয়, যে কারণে আমি বললাম যে ফর এক্সাম্পল আমি যদি এখন সোশিওলজি সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে তো প্রচুর কাজ হচ্ছে এবং সেটা খুবই কোয়ান্টিটেটিভ, রাইট? তো আমি যদি এখন কন্টেন্ট অ্যানালাইসিস করি, আমি টুইটারের যে সব মানুষ টুইট করে আর কি, সেটাও তো আমি অ্যাকচুয়ালি মাইনিং করতে পারি এবং সেটা দিয়ে আমি ফিগার আউট করার চেষ্টা করতে পারি যে কি ঘটছে, সেটা আমি ইকোনমিক্স এর যে ডিসিশন মেকিং প্রসেস সেটার সাথে আমি করতে পারি। আমি খালি শুধু যেটা বলছি যে এই মুহূর্তে টেকনোলজি এবং ডাটা প্রাপ্তিটা যদি কেউ স্পেসিফিক কোন একটা ডেটা প্রাপ্তির ব্যাপারে কনস্ট্রেইন থাকতে পারে, কিন্তু জেনারেলি আমার ধারণা যে এখন অনেক বেশি ইনোভেটিভ অ্যানালাইসিস করার সুযোগ অনেক বেশি, রাইট? আমরা কিন্তু এই যে সুযোগগুলা সেই সুযোগগুলা আমাদের ছাত্র ছাত্রী হোক বা যারা এটাতে নতুন করে আসছে বা যারা নতুন করে ইনভেস্ট করার কথা ভাবছে যে এখন আমি আসলে কিসে ইনভেস্ট করবো, তা এখন আসলে কোনো
কোনো জাস্টিফিকেশন নাই যে ওগুলোর দিকে না যাওয়া। কিন্তু যেটা হচ্ছে গিয়ে যে কারিকুলামে কিন্তু ওই জিনিসটা আমাদের আসলে আমরা সেটা ছায়া দেখতে পাচ্ছি না। তাই না? তো এবং সবকিছু যে একদম ফরমাল কারিকুলামের মধ্যে দিয়ে হতে হবে আমি সেটাও বলব না। কিন্তু এই পডকাস্টটা আজকে যখন আমরা 2020 সালের 27শে ডিসেম্বর যখন আমরা তথ্য নিয়ে কথা বলছি, তখন আমাদের আসলে আইডেন্টিফাই করাটা খুব জরুরি। যে এখন আমাদেরকে অনেক টাইপের ডেটা আছে যে ডেটাগুলো আমাদের মুখাপেক্ষী হতে হবে না। আমাদের কোনো গ্র্যান্টের প্রয়োজন নাই। আমাদের একটা মোটামুটি যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং আমাদের একটা ডিসেন্ট যদি ল্যাপটপ থাকে, তাহলে এই ডেটাগুলো নিয়ে ব্যবহার করে মানুষ আমাদের যে কোনো গবেষক অনেক ইন্টারেস্টিং অ্যানালাইসিস করতে পারবে। কিন্তু এবং তারপরে ইনসেনটিভ এন্ড আরো অনেক কিছু আছে, পাবলিশ কোথায় করবো, পাবলিশ করলে কি লাভ, ওটা আমাদের আজকে আলোচনার বিষয় না। কিন্তু কোনো এক্সকিউজ নাই। সেটা আমি বলবো যে আমার মনে হয় যে মেইন টেকঅ্যাওয়ে হবে 2021 সালের প্রাক্কালে দাঁড়িয়ে এটা অবশ্যই কাঙ্ক্ষিত যে এই বিষয়ে সচেতন হয়ে আরো বেশি ইনক্লুসিভনেস নিয়ে ডেটা মাইনিং এবং সেটাকে থেকে কি ধরনের আইডিয়াস গুলো ব্যাক করা যায় সেটার দিকে চিন্তা করা। আমি বলবো যে এটাই আমার কাইন্ড অফ আশা যদি বলেন যে আমার একটা এক্সপেকটেশন হবে, মানে আশা এক্সপেকটেশন অর্থেও এবং হোপ অর্থেও যে আমার ধারণা নতুন জেনারেশন একটা প্রথম ধাপে যে আমি যেটা আমার বিভিন্ন জনের সাথে কাজ করতে গিয়ে বুঝেছি, ছেলে মেয়েরা যখন আসে যে আসলে যেরকম ডেটা স্ক্র্যাপিং, এই যে ওয়েব স্ক্র্যাপিং করে প্রচুর ডেটা বের করে আনতে পারে এরা, কিন্তু সেটাকে কি পারপোজে কখন কিভাবে ব্যবহার করব এই জায়গাটাতে যে কিছুটা গাইডেন্স পেলে দে উইল পিক ইট আপ। এটা হচ্ছে আমার আশার জায়গা আর কি। মানে টুলসের ক্ষেত্রে হয়তো আমার জেনারেশন থেকে তোমার থেকে আরেকটু পরে কিছু কিছু কিন্তু অনেক বেশি সহজাতভাবে চলে আসছে, কিন্তু ওইটাকে কিভাবে প্যাকেজিং এবং সেজন্য এটা সাস্টেইন করানোটা, সেই জায়গাতে কিছু গাইডেন্স হয়তো শিক্ষকদের থেকে হোক বা সিনিয়র রিসার্চারদের থেকে আসলে তারা হয়তো এটা একটা পথ খুঁজে নেবে। ডেফিনেটলি মানে হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা আমাদের আসলে এনকারেজও করা উচিত আসলে। হ্যাঁ, আমাদের এনকারেজ করার দরকার এবং আমরা এখানেই অতনুর বিশেষ অশেষ ধন্যবাদ এবং আগামীতে কিন্তু এটাকে ফলো আপ করার দরকার, কারণ আমার মনে হয় অনেক কিছু ইস্যুজ আসছে যে ইস্যুগুলো আমি সামারাইজ করতে যাবই না এখানে। পরবর্তীতে আমরা আলাপ আলোচনাতে আরো এক একটা আঙ্গিকে আরো বেশি যদি হাইলাইট করে এগোতে পারি সেটাই হবে কাম্য। থ্যাংক ইউ ভেরি মাচ এবং থ্যাংক ইউ স্যার।